নমস্কার বন্ধুরা, আমাদের পরবর্তী এপিসোডে সহজে শিখি ইংলিশ। চলো আজকে আমরা শিখব টেন্স। তো প্রথমেই জানা উচিত আমাদের যে টেন্স আসলে কি। দেখো, ইংরেজি গ্রামারে যতগুলি আশ্চর্যজনক গ্রামার আছে তার মধ্যে টেন্সকে ধরা হয় সর্বশ্রেষ্ঠ। কারণ সকলের মুখে একটাই কথা, তুমি টেন্স পারলে তুমি সব পারবে। বন্ধুরা, এটা কিন্তু খুব সত্যি কথা। তুমি যদি টেন্স পারো তাহলে তোমার কাছে গোটা ইংরেজিটা খুবই সহজ থেকে সহজতর হয়ে উঠবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে জানবো আসলে টেন্সের বাংলাটা কি। টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। এবার কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়। এখন স্বভাবতই আমরা তাই টেন্সের আর একটা ইংরেজি ধরতে পারি যে টাইম অব ভার্ব। টাইম অফ ভার্ব বলতে কি বোঝায়? আমরা যখন কোনো ক্রিয়া, কোনো একটা ভার্ব, কোনো কিছু করা, হওয়া বা থাকা যে শব্দের দ্বারা বোঝায় তাকে ভার্ব বলে। কোনো একটা কাজ করা, সেই করাটা আমরা কখন করি? আমরা এখন করি নাকি আগে করেছিলাম? ভাত এখন খেলাম নাকি আগে খেয়েছিলাম নাকি পরে খাবো? অর্থাৎ আমরা যে কাজটাই করব না কেন সেই কাজটা আমরা কখন করি, সেইটা আমাদের যে বিষয়টা শেখাবে তার নাম হচ্ছে টেন্স। টেন্স শিখতে গিয়ে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে টাইম। সো টাইম কয় প্রকার? টাইম 3 প্রকার। একটা হচ্ছে নাও মানে এখন, আফটার মানে পরে, আর বিফোর মানে হচ্ছে আগে। অর্থাৎ টেন্স 3 প্রকার। কি কি? নাও মানে প্রেজেন্ট টেন্স, আফটার মানে ফিউচার টেন্স, আর বিফোর মানে পাস্ট টেন্স, যাকে বলা হয় বর্তমান, অতীত আর ভবিষ্যৎকাল। আমরা এবার দেখে নেব, বুঝলাম তো কোনটা প্রেজেন্ট টেন্স মানে নাও মানে প্রেজেন্ট টেন্স, ফিউচার মানে আফটার পরে ভবিষ্যৎ, আর একটা হচ্ছে বিফোর মানে হচ্ছে পাস্ট। তাহলে নাও, প্রেজেন্ট, ফিউচার অর্থাৎ আফটার, আর বিফোর মানে হচ্ছে পাস্ট টেন্স। এই 3 প্রকার টেন্স। এই 3টেই কি শেষ? না। দেখো, বর্তমানকালে কোনো একটা কাজ আমি করি নাকি আমি করছি নাকি আমি করেছি, তো এই 3-4 রকমের ভ্যারাইটি চলে আসে। কোনো একটা কাজ বর্তমানে যেমন হয় ঠিক তেমনই পাস্টে আমরা করলাম নাকি করেছিলাম নাকি করছিলাম, এরকম ধরনের অনেক বিষয় আসে। তো সেই কারণে প্রত্যেকটা টেন্সকে আমরা আবার 4টে ভাগে ভাগ করেছি। ওকে, 4টে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরা আবার পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও সেই একই বিষয়। আমরা এবার পরবর্তী যে শেখা অর্থাৎ প্রত্যেকটা প্রেজেন্টকে বা ফিউচারকে এবং পাস্টকে আলাদা আলাদা করে শিখব। শুরু করছি ইনডেফিনাইট, ইনডিফিনাইট টেন্স। ইনডিফিনাইট আমরা আগেই শিখলাম যে ইনডিফিনাইট প্রেজেন্টের আছে, পাস্টের আছে এবং ফিউচারের আছে। কন্টিনিউয়াস প্রেজেন্টের আছে, পাস্টের আছে, ফিউচারের আছে। ঠিক তেমনি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3টেরই আছে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ইনডিফিনাইট, এই ইনডিফিনাইট টেন্সটা মানে বাংলাটা হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট কাল ধরে যখন কোনো কাজ করা হয় তখনই সেটা কিন্তু ইনডিফিনাইট। এবার বর্তমানকালে যদি অনির্দিষ্ট কাল ধরে করা হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, অতীতকালে হলে পাস্ট ইনডিফিনাইট, আর ভবিষ্যতে হলে ফিউচার ইনডিফিনাইট। এবার কি করে বুঝবো যে অনির্দিষ্ট কাল ধরে হচ্ছে কিনা? দেখো, খুব সহজে ইংরেজিকে যদি বুঝতে হয় বা শিখতে হয় তাহলে আমাদের কিছু ট্রিক মাথায় রাখতে হয়। তো স্বভাবতই আমরা কি করব না, মনে রাখবো যদি কোনো ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদ বাংলায় ক্রিয়াপদের শেষে, কি বললাম, বাংলায় ক্রিয়াপদের শেষে যদি হ্রস্বই এ ও অন্তস্থীয় এন ইস এইগুলো থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইটের সংজ্ঞা মনে রাখা আর এই কটা মনে রাখা এটা খুব সহজ আমার মনে হয় সংজ্ঞার চাইতে। তো আমরা কি করব না, প্রথমে দেখে নিই যে বাক্যটা লিখেছি, আমরা বই পড়ি। এখানে ভার্ব কোনটা, ক্রিয়াপদ কোনটা, কাজ করা বোঝাচ্ছে কোনটা দিয়ে? পড়ি। নিশ্চয়ই আমরা দিয়ে কাজ করা বোঝাচ্ছে না, বই দিয়ে কাজ করা বোঝাচ্ছে না, অবশ্যই পড়ি। পড়ি কোনো কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পড়ি, এই পড়ার শেষে কি আছে? হ্রস্বই আছে। পড়ি, পড়া যোগ ই, পড়ি। তেমনি ক্রিকেট খেলে, খেলা যোগ এ, খেলে।
তেমনি দেখো যাও, যাওয়া কোনো কাজ, যাও ও আছে লাস্টে, খাই খাওয়ার লাস্টে অন্তস্তীয় আছে। আচ্ছা বলেন, বলেন বলা যোগ এন, বলেন, তাই তো। তারপরে আছে লিখিস, লেখা যোগ ইস, লিখিস। তাহলে আমরা বুঝে নিলাম যে এইখানে যে বাংলা ক্রিয়াপদগুলো আছে সেই ক্রিয়াপদগুলোর শেষে যদি হ্রস্বই এ ও অন্তস্তীয় এন ইস থাকে তাহলে এটা বাংলাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি বললাম? এটা বাংলাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার এটাকে আমরা ইংরেজি করব কি করে? অবশ্যই যদি আমি প্রথমে এটা বুঝে নিতে পারি যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে খুব সহজে আমরা ট্রান্সলেশন করতে পারবো। ট্রান্সলেশন কি করে করব? চলো, ইনডিফিনাইটের জন্য, প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য একটা গঠন আছে, অর্থাৎ এস ভি ও, মনে থাকবে এস ভি ও। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে শিখেছো, যদি না শিখে থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে যে এস মানে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আর ও ফর অবজেক্ট কাকে বলে। দেখো ও ফর অবজেক্ট যেমন বলবো, ও ফর আদার্সও বলবো, কারণ কোনো কোনো বাক্যে আমরা অবজেক্ট নাও পেতে পারি, তার উদাহরণ আমরা পরবর্তীতে অবশ্যই পাবো। তো চলো আমরা এগুলো ট্রান্সলেট করতে থাকি এস ভি ও প্যাটার্নে। সো প্রথমেই প্রথম বাক্য আমি বলেছি এস। এস কী করে খুঁজবো? এস খুঁজবো আগে ভার্বকে খুঁজতে হবে। এস খুঁজতে গেলে, সাবজেক্ট খুঁজতে গেলে ভার্ব কোনটা? পড়ি, পড়ি। আমি বলেছি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তাহলে দেখো পড়ি, কে পড়ে? উত্তর নেই। কে পড়ে? একজন না, এখানে আমরা আছে। কারা পড়ে? কে বা কারা, তাহলে আমরা পড়ে, তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের অবশ্যই সাবজেক্ট, তার জন্য উই, আমরা। ওকে, আমরা। সো নেক্সট হচ্ছে আমাদের ভি, ভি মানে ভার্ব। তাহলে ভার্ব কোনটা? পড়ি, পড়া ইংরেজি কি? রিড, রিড, উই রিড। তারপরে কি আছে? উই রিড, ও, ও ভি হয়ে গেল, এস হয়ে গেল, ভি হয়ে গেল, এবার ও, ও মানে কি? অবজেক্ট। অবজেক্ট কী করে বার করব? অবশ্যই ভার্বকে কি বা কাকে, কি পড়ি? বই পড়ি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? বুক। তাহলে উই রিড বুক। বন্ধুরা তোমরা নিশ্চয় এইটা ট্রান্সলেশন দেখেছো। তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে পরবর্তী ট্রান্সলেশনগুলো একা একা করো এবং মেলানোর চেষ্টা করো। পরে পজটাকে আবার প্লে করে দেবে, দিয়ে মেলানোর চেষ্টা করবে তুমি ঠিক লিখেছো কি না। ওকে, চলো বন্ধুরা এবার তোমরা ভিডিওটা পজ করো। আবার নতুন করে দেখো যে পরে তারা খেলা করে, তারা ক্রিকেট খেলে, সরি তারা ক্রিকেট খেলে। তাহলে তারা ক্রিকেট খেলে, আমরা প্রথমেই দেখে নেব ভার্ব কোনটা। ভার্ব কোনটা? খেলে, ভার্ব কোনটা? খেলে। তাহলে খেলে যদি হয় তাহলে কারা খেলে বা তারা খেলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করব। তাহলে সাবজেক্ট কোনটা? দে, সাবজেক্ট কোনটা? দে। ওকে, তারপরে ভার্ব খেলে, খেলা ইংরেজি কি? ভার্ব হচ্ছে এস এর পর ভি, ভি মানে খেলে, খেলা ইংরেজি প্লে। তারা খেলে হয়ে গেল, তারা খেলে কি খেলে? ক্রিকেট খেলে। ও হচ্ছে ক্রিকেট, CRICKET, তারা ক্রিকেট খেলে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, বাংলার সাথে ইংরেজির একটা ফারাক আছে। বাংলার সাথে ইংরেজির ফারাকটা কি? বাংলার সাথে ইংরেজির ফারাকটা হচ্ছে বাংলাতে ক্রিয়াপদ কিন্তু, বাংলাতে ক্রিয়াপদ কিন্তু পরে থাকছে, বাংলাতে ক্রিয়াপদ পরে থাকে, কিন্তু ইংরেজিতে ক্রিয়াপদ থাকে ঠিক সাবজেক্টের পরে, ঠিক সাবজেক্টের পরেই কিন্তু আমাদের ক্রিয়াপদ থাকছে। এবার পরের যে ট্রান্সলেশনটা সেটা দেখো কি হবে না, তোমরা বাজারে যাও, তোমরা বাজারে যাও। ভার্ব কোনটা? যাও, ভার্ব কোনটা? যাও। তাহলে যদি যাও ভার্ব হয়, সাবজেক্ট কোনটা? কারা যায়? তোমরা, তোমরা। তাহলে ইউ, ইউ মিলিয়ে দেখো ঠিক লিখেছো কিনা, ইউ। আচ্ছা, তারপরে ভি, ভি মানে ভার্ব, ইউ গো। একটা জিনিস শিখিয়ে দিই, বাজারে কোনো জায়গার শেষে যদি এ থাকে, বাজারে, মাঠে, ঘাটে, হাসপাতালে, স্কুলে এ থাকে এবং সেদিকে যদি যাওয়া বোঝায় তাহলে তার আগে টু বসে। তাহলে বাজারে, বাজারের আগে টু বসিয়ে দাও, গো টু মার্কেট, গো টু মার্কেট। আশা করছি বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো বন্ধুরা, খুব সহজ কিন্তু একটুখানি ছোট বিষয়ও কিন্তু মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। কি সেটা না, দেখো এইখানে ভার্ব কোনটা? খায়, তাহলে সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট কোনটা হবে? সে। কে খায়? সে খায়। কে খায়? সে খায়। তাহলে হি
ভার্ব কোনটা? খায়, খাওয়া ইংরেজি ইট, হি ইট, কি খায়? ভাত খায়, রাইস। তাহলে দেখো আমরা এই বাক্যটা কমপ্লিট হয়ে গেছে না? কমপ্লিট হয়ে গেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো এই বাক্যটা কিন্তু তুমি নিয়ম অনুযায়ী ঠিক লিখেছো, কিন্তু না ছোট্ট ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইটেই একমাত্র একটা ছোট্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র এই টেন্সটার জন্য একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তুমি কি করে জানবে? তার জন্য ভিডিও তৈরি করা আছে, তুমি দেখে নিও। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি করে বুঝলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাকি সব কিন্তু থার্ড পারসন। এইবার একটা যদি বোঝাই তাহলে সিঙ্গুলার নাম্বার। সে কজন? সে কজন? একজন, সিঙ্গুলার নাম্বার। আবার দেখো খেয়াল করে, সে নিশ্চয়ই আমি আমরা তুমি তোমরা নয়, তাহলে এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হবে। তাহলে সে ভাত খায়, হি ইটস রাইস। আগের বাক্যটা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এইখানে দেখো অবজেক্ট নেই। অবজেক্ট নেই কেন? তোমরা যাওকে প্রশ্ন করো, কি যাও, কাকে যাও, উত্তর আছে? কি যাও, কাকে যাও, উত্তর নেই। আমি বলেছি অবজেক্ট কাকে বলে না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে কি যাও, কাকে যাও, উত্তর নেই, তাহলে এটাই কিন্তু অবজেক্টও নেই। সো এই জন্য আমি বলেছি ও মানে আমরা আদার্স ধরবো, আদার্স। অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, যা খুশি। এরপর পরেরটা, তিনি গল্প বলেন। তিনি, তাহলে বলেন, কে বলেন? তিনি বলেন। তিনি ইংরাজি হি বা সি যে কোনো একটা লেখো, হি। গল্প বলেন, বলা ইংরাজি, এখানে টেল লেখো, টেল। তাহলে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে টেলস হবে, হি টেলস স্টোরি। তারপরটা কী হবে? তুই চিঠি লিখিস, তাহলে লিখিস, কে লেখে? তুই, তুই ইংরাজি ইউ। ভার্ব রাইট, ইউ রাইট লেটার। এই বাক্যগুলোকে কি করে পাস্ট ইনডিফিনাইট করব সেটা আমরা শিখি। দেখো পাস্ট ইনডিফিনাইটে, প্রেজেন্ট ইনডিফিনাইটে যেমন হ্রস্বই এ ও অন্তস্থীয় এন ইস আছে, পাস্ট ইনডিফিনাইটে কি আছে? ল, লে, লাম, লেন, লি। পাস্ট ইনডিফিনাইট মানে অতীতকাল, অতীতকালে যে কাজটা হয়ে গেল, অর্থাৎ অনির্দিষ্টকাল, কখন হলো, কতক্ষণ ধরে হলো, কি হলো না হলো, এসব কিচ্ছু বলা থাকবে না, অনির্দিষ্ট। তাহলে আমরা এই ক্রিয়াপদটাকে কি করে ল, লে, লাম, লেন, লি যোগ করব? দেখো আমরা বই পড়লো হবে, আমরা বই পড়লো না, আমরা বই পড়লাম, তাই না? আমরা বই পড়লাম, এই বাক্যটা কি হবে? আমরা বই পড়লাম, পড়লাম। দেখো লাস্টে কি যোগ হলো? লাম যোগ হলো। কি যোগ হলো? লাম। বন্ধুরা তোমরা নিজেরা নিজেরা এই বাক্যগুলোকে এই পাস্টে চেঞ্জ করে ফেলো, এইগুলো অর্থাৎ এই যে বাংলার ক্রিয়াপদের শেষে যেগুলো থাকবে এইগুলো যোগ করে করে। তাহলে দেখো পরেরটা, দেখো পরেরটি কী হবে? তারা ক্রিকেট খেলে, খেলার সঙ্গে ল যোগ করো, তাহলে তারা ক্রিকেট খেললো, তারা ক্রিকেট খেললো, বোঝা গেল? দেখো খেলা যোগ ল, তাহলে আমার ল হয়ে গেল, লাম হয়ে গেল। তোমরা বাজারে গেলে, তোমরা বাজারে গেলে, তাহলে যাওয়া যোগলে গেলে, তাই না? তারপরে সে ভাত খেলো, তারপরে কি হবে? তিনি গল্প বললেন, ল, লে, লাম, লেন, লি। তুই চিঠি লিখলি, তাহলে দেখো এই বাংলার ক্রিয়াপদ অর্থাৎ যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের শেষে আমরা কেমনভাবে বলছি সেইটাই কিন্তু তার টেন্স বলে দিচ্ছে। অর্থাৎ আমাদের পাস্ট ইনডিফিনাইট মাথায় রাখতে গেলে ল, লে, লাম, লেন, লি, অর্থাৎ ক্রিয়াপদের শেষে আমরা কি যোগ করছি এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সব কিছু হচ্ছে। তাহলে চলো আমরা এবার এটাকে ট্রান্সলেট করব। বাংলাতে তো বুঝলাম যে আমরা বই পড়লাম, আমাদের বই পড়া কাজটা শেষ হয়ে গেছে, পড়লাম, খেলাম, গেলাম, গেলে, নিলে, দিলে, বললেন, চললেন, খেলেন। সো এইগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করার সময় এস, ভি, ও
এই প্যাটার্নে করেছি। তাহলে পাস্ট ইনডিফিনাইট করার সময় কোন প্যাটার্ন করব? পাস্ট ইনডিফিনাইট করার সময় আমরাও এরকম একটা প্যাটার্ন ফলো করব। কি প্যাটার্ন সেটা? না এস V2 ও V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে আমরা জানি ভার্ব তার তিনটে রূপ আছে ডু ভার্বের, প্রেজেন্ট, তার পাস্ট আর তার পাস্ট পার্টিসিপল। যেমন হচ্ছে ধরো ডু, তার পাস্ট হচ্ছে ডিড, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তাহলে V2 হচ্ছে ডিড। যেমন ধরো বললাম সিং, গাওয়া, স্যাং, SANG, স্যাং, স্যাং মানে হচ্ছে তোমার গান গেল, তাই তো? আর হচ্ছে সাং, SUNG, সাং। তাহলে এই V2 তোমাকে কি করে শিখতে হবে? না যে কোনো একটা গ্রামার বই থেকে, যে কোনো একটা গ্রামার বই তুমি দেখবে ভার্বের ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, V1, V2, V3, ঠিক আছে? সো V3 আর V2 সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এইখানে আমরা বই পড়লাম, এই ইংরেজিটা যদি আমাদের করতে হয় প্রথমে এস বার করবো কি করে, সাবজেক্ট বার করবো কি করে? সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো। ভার্ব কোনটা? পড়লাম। কে পড়লো? উত্তর নেই। কারা পড়লো? আমরা পড়লাম। সো আমরা, উই। V2 পড়া ইংরেজি রিড, রিডের V2, V1, V3 সব এক, তার মানে উই রেড, READ। এর বানানটা এক কিন্তু উচ্চারণগুলো আলাদা হয়, রিড, রেড, রিড। তাহলে উই রেড, কি পড়লাম? বই। অবজেক্ট হচ্ছে বুক। তোমরা এবার আবার ভিডিওটা পজ করো, বাকিগুলো করে ফেলো, দিয়ে মিলিয়ে নাও। ঠিক আমরা এমনভাবে কি করব? তারা ক্রিকেট খেললো, সো কারা খেললো? তারা খেললো, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, দে। তারপরে কি হবে? V2 খেলা ইংরেজি প্লের V2 হচ্ছে প্লেড, PLAYED, প্লেড। ক্রিকেট ইংরেজি ক্রিকেট, CRICKET। তাহলে আমরা কি দেখলাম? না এখানে দে প্লেড ক্রিকেট। একটা খেয়াল করে দেখো, বাংলায় SOV, ইংরেজিতে SVO। বাংলাটা সবসময় কি হয়? বাংলাটা হয় এস, তারপরে ও হয়, এস এর পর সাবজেক্টের পর ও হয়, তারপরে ভি হয়, লাস্টে ভার্ব আছে। দেখো সবগুলো লাস্টে ভার্ব আছে। তোমরা বাজারে গেলে, তাহলে কারা গেল? তোমরা। তাহলে ইউ সাবজেক্ট, যাওয়া ইংরাজি গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে V2 হয়ে গেল। ইউ ওয়েন্ট বাজারে, তাহলে টু মার্কেট। এটা নিশ্চয়ই অবজেক্ট নয়, কারণ তোমাদের বললাম কি গেল কাকে গেল হয় না, তাহলে কোথায় গেল হয়, কোথায় গেল? বাজারে গেল। তার মানে এটা হচ্ছে, এটা অবজেক্ট নয়। সো নেক্সট, সে ভাত খেলো, তাহলে হি সাবজেক্ট হয়ে গেল। ভি, খাওয়া ইংরাজি ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, তাহলে কি এর সঙ্গে ভার্বের সাথে এস বা এস যোগ হবে? না, শুধুমাত্র এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটের সাথেই ভার্বের সাথে এস বা এস যোগ হবে। তাহলে হি এট, কি খেলো? ভাত খেলো, রাইস, হি এট রাইস। ওকে। তারপরে তিনি গল্প বললেন, তাহলে হি টেলের পাস্ট হচ্ছে টোল্ড স্টোরি, হি টোল্ড স্টোরি। তারপরে কি বাকি আছে? তুই চিঠি লিখলি, ইউ। তারপরে লেখা ইংরেজি রাইট, তার পাস্ট হচ্ছে রোট, ইউ রোট লেটার। সো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি। আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়ার সময় বাংলার ক্ষেত্রে ল, লে, লাম, লেন, লি এইগুলো যোগ রাখবো, আর ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট, V2, অবজেক্ট বা আদার্স। ওকে। ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট টেন্স আমাদের শিখতে গেলে বা ফিউচার ইনডিফিনাইট টেন্স আমাদের যদি করতে হয়, তাহলে ঠিক বাংলা রূপটাকে মাথায় রাখবো। বাংলা রূপ কি আছে? ব, বে, বেন, বি। ব, বেন, বি। তাহলে আমরা বই পড়বো, দেখো ভবিষ্যৎ হয়ে যাচ্ছে, আমরা বই পড়বো। সো কি হবে? আমরা বই পড়বো, ব, ঠিক আছে। তারপরে তারা ক্রিকেট খেলবে। তারপরে তোমরা বাজারে যাবে, ঠিক আছে। তারপরে সে ভাত খাবে, তিনি গল্প বলবেন, আর তুই চিঠি লিখবি। সো দেখো
আমরা এই বাক্যগুলো যদি খেয়াল করি তাহলে দেখব যে ব পড়ব, পড়া যোগ ব পড়ব, ভবিষ্যৎকাল খেলবে, সে খেলবে, যাবে, খাবে, বলবেন, বেন, আর বি অর্থাৎ ব, বে, বেন, বি, আমাদের এইগুলো হলেই ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়ে যায়। এবার ফিউচার ইনডিফিনাইট টেন্স বুঝলাম যে বাংলাতে যখন ব, বে, বেন, বি থাকবে তখন অবশ্যই এটা কি হবে না ফিউচার ইনডিফিনাইট টেন্স। কিন্তু ইংরেজিতে কি করব? ইংরেজিতে দেখো তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে হয়েছিল এসভিও, পাস্টের ক্ষেত্রে হলো এসভি2ও, তাহলে কি ফিউচারের ক্ষেত্রে এসভি3ও হবে? না, ফিউচারের ক্ষেত্রেও এসভিও, ফিউচারের ক্ষেত্রেও এসভিও, কিন্তু ছোট্ট একটু পরিবর্তন হবে, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা হয় শ্যাল নয় উইল, যে কোনো একটা বসাবো, হয় শ্যাল নয়তো উইল বসাবো, ঠিক আছে? তো আমরা দেখে নিই তাহলে সাবজেক্টের পরে শ্যাল কখন বসে, আমি আমরা থাকলে শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল, আমি আমরা থাকলে শ্যাল, বাকি সব জায়গায় উইল, অর্থাৎ আই আর উই এই দুটোর পরে শ্যাল, বাকি সব জায়গায় উইল। তাহলে আমরা বই পড়বো, তাহলে ভার্ব কোনটা পড়বো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাহলে কারা পড়বে, আমরা পড়বো, তাহলে উইয়ের পরে কি বসবে, শ্যাল বা উইল, শ্যাল, উই শ্যাল, পড়া ইংরাজি ভার্ব, পড়া ইংরাজি রিড, উই শ্যাল রিড, কি পড়বো, বই পড়বো, তাহলে বুক, উই শ্যাল রিড বুক, হয়ে গেল। তারপরের বাক্যগুলো তোমরা আবার ভিডিওটাকে পজ করো, দিয়ে বাকিগুলো করতে থাকো, তারপরে হয়ে গেলে আবার ভিডিওটাকে প্লে করো। সো দের পরে কি হবে, শ্যাল না উইল, অবশ্যই উইল, দে উইল, ভার্ব প্লে, দে উইল প্লে ক্রিকেট, তারপরে একটা কি হবে, তোমরা অর্থাৎ ইউ এর পরে অবশ্যই উইল, গো টু মার্কেট, তারপরে কি হবে, সে ভাত খাবে, হি উইল, দেখো সাবজেক্টের পরে শ্যাল বা উইল, ইট রাইস, তিনি হি উইল টেল স্টোরি, তুই ইউ উইল রাইট লেটার, সো আমরা এই টোটাল চার্টটা যদি দেখি তাহলে খেয়াল করে দেখব যে আমাদের টোটাল চার্টে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এর যে নেগেটিভগুলো হয়েছে সেই নেগেটিভগুলো আমরা বাংলার রূপগুলো থেকে যদি খেয়াল রাখি তাহলেই কিন্তু টোটালটা আমাদের চোখের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বাংলার রূপ কোনটা, প্রেজেন্টে হ্রস্বই এ ও অন্তস্থীয় এন ইস, পাস্টে ল লে লাম লেন লি, আর ফিউচারে ববে বেন বি। আর এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখবো কি না, প্রেজেন্ট ইনডিফিনাইটে এসভিও, আমরা যখন ট্রান্সলেশন করছি এসভিও, আর যখন পাস্ট ইনডিফিনাইটে এসভি2ও, আর ফিউচারে হলে এসভিও, কিন্তু এসের পরে শ্যাল বা উইল বসাবো। অর্থাৎ এটার প্যাটার্ন সেম, শুধু শ্যাল উইল ব্যবহার করলেই আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখলাম, এই টেন্সগুলোর আবার নেগেটিভ শিখবো, কি করে নেগেটিভ করতে হয়, নাবাচক, কি করে নাবাচক করব, দেখো এক তুড়িতে নাবাচক করব। তোমরা খুব ক্লিয়ারভাবে একটা বাক্যকে খেয়াল করো, একটা বাক্য, তাহলে বাকি বাক্যগুলো কিন্তু হয়ে যাবে। দেখো না মানে নেগেটিভ কি করে করব, নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে, বাংলাতে প্রথমে দেখি, আমরা বই পড়ি না, তারা ক্রিকেট খেলে না, নেগেটিভ করছি আমরা, তোমরা বাজারে যাও না, সে ভাত খায় না, তিনি গল্প বলেন না, তুই চিঠি লিখিস না, এগুলো না করে দিলেই হয়ে যায়। এগুলো আমরা পড়লাম না, খেলো না, গেল না, ইত্যাদি, পড়বো না, খেলবে না, যাবে না, খাবে না, বলবেন না, লিখবে না, ইত্যাদি। তো না বলে দিলে নেগেটিভ হয়ে যায় বাংলায়। ইংরেজিতে কি, ইংরেজিতে প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে একটা ডু নট বা ডাজ নট বসে। কি বললাম, সাবজেক্টের পরে একটা ডু নট বা ডাজ নট, নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে একটা ডু নট বা ডাজ নট বসবে। কি বসবে, ডু নট বা ডাজ নট, মাথায় রাখবো, ডু নট বা ডাজ নট বসবে, ঠিক আছে? এই ডু নট বা ডাজ নট বসালে নেগেটিভ হয়ে যায়। সো আমরা কি করলাম না, এই সাবজেক্টের পরে অর্থাৎ উইয়ের পরে যদি আমরা বই পড়ি না এই বাক্যটা লিখি, আমরা বই পড়ি না। সো আমরা একটা উদাহরণকে নিয়ে দিয়ে নেগেটিভ করি, ঠিক আছে? একটা উদাহরণ নিই, তাহলেই একটা না দুটো উদাহরণ নিয়ে করি, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আমরা এগুলো মুছে দিই। কি বললাম, আমরা বই
পড়ি না, আমরা বই পড়ি না। এটাকে নেগেটিভ করার সময় আমি কি করতে বললাম না, সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস বললাম ডু নট বসাতে, নয়তো ডাজ নট বসাতে। কি বসাতে? ডু নট বা ডাজ নট, তারপরে ভার্ব বসাতে, তারপরে আদার্স বা ও যা লিখবে লেখো, এটা বসাতে বললাম। তাহলে ওপরের যে বাক্যটা লিখলাম আমরা, আমরা তাহলে সাবজেক্ট কোনটা? প্রথমে সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট হচ্ছে উই। উইয়ের পরে কি আছে না ডু নট বা ডাজ নট, কোনটা বসবে? ডু নট না ডাজ নট? উইয়ের পরে অবশ্যই ডু নট, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই থার্ড পারসনের জন্য ডাজ নট বসবে। ঠিক আছে, তাহলে উই ডু নট। এবার পড়ি না, পড়ি না, তাহলে পড়া ইংরাজি রিড, উই ডু নট রিড বুক। হয়ে গেল। ডাজ নট কোথায় বসবে? সে ভাত খায় না, সে ভাত খায় না, সে ভাত খায় না। দেখো ভার্বের শেষে অন্তঃস্থির আছে, না আছে, তাহলে নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইট নেগেটিভ। হি, হি ডাজ নট হবে এবার, এই যে ডু নট বা ডাজ নট, হি ডাজ নট ইট রাইস। তাহলে বন্ধুরা শিখলে নেগেটিভ কী করে করতে হয়। নেগেটিভ করা খুব সহজ প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। এবার আমরা পাস্ট ইনডিফিনাইট করব, পাস্ট ইনডিফিনাইটে নেগেটিভ করব। কি করে পাস্ট ইনডিফিনাইটে নেগেটিভ হবে সেটাই দেখে নিই। প্রেজেন্টে যেমন সাবজেক্টের পরে ডু নট, প্রেজেন্টে যেমন সাবজেক্টের পরে ডু নট, তেমনি পাস্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে আমার কিন্তু অবশ্যই ডিড নট বসবে। কি হবে এই গঠনটা দেখে নিই। তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট, তারপরে কি ভি টু বসবে? না, V1 প্লাস আদার্স, V1 প্লাস আদার্স, V1 হয়ে যাবে। তাহলে এই বাক্যটা যে আমরা বই পড়লাম না, নেগেটিভ করার সময় আমরা বই পড়লাম না, কি হবে? আমরা বই পড়লাম না, তাহলে সাবজেক্ট কোনটা? উই, উইয়ের পরে ডিড নট, উই ডিড নট, তাহলে রিড এর 1 নম্বর 2 নম্বর সব এক, বুক। ঠিক আছে, আর একটা উদাহরণ নেই, আর একটা উদাহরণ নেই যে সে ভাত খেলো না, সে ভাত খেলো না, কি হবে? কি হবে না হি, সাবজেক্ট হয়ে গেল ডিড নট, হি ডিড নট। বলেছি V1, খাওয়া ইংরেজি আমরা জানি ইট, কিন্তু পাস্টে এট হয়, কিন্তু না, এখানে V1 অর্থাৎ 1 নম্বর রূপই বসবে ইট, হি ডিড নট ইট রাইস। ওকে, ভবিষ্যতের নেগেটিভ কি করব? ভবিষ্যতের ক্ষেত্রে নেগেটিভ করো, চলো। আমরা বাংলার ক্ষেত্রে হচ্ছে পড়বো না, পড়বো না, তাহলে শ্যাল বা উইলের পরে একটা নট বসাবো। কি হবে? সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ ভার্ব যোগ নট যোগ আদার্স। তাহলে এই বাক্যটা আমাদের উপরে যে আমরা বই পড়বো না, এটা কি হবে? উই শ্যাল নট রিড বুক। এইটা যদি সে ভাত খেলো না, এইটাকে যদি ফিউচার করি, তাহলে সে ভাত খাবে না, সে ভাত খাবে না, কি হবে? তাহলে হি উইল নট ইট রাইস। নেগেটিভ হয়ে গেল, খুব সহজে নেগেটিভ। এইবার আমরা নেগেটিভ শিখলাম, এগুলো কি শিখলাম? নেগেটিভ মানে না বাচক। আমরা কি করব এবার? আমরা করব ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। আমরা প্রশ্নবোধক করব। প্রশ্নবোধক করতে গেলে, প্রশ্নবোধক মানে কি? জিজ্ঞাসা। জিজ্ঞাসা করতে গেলে আমাদের কি লাগবে না? জিজ্ঞাসা চিহ্ন লাগবে, সে তো বুঝলাম। বাংলায় কি করে আমরা জিজ্ঞাসা করি? বাংলায় প্রথমে দেখে নিই বাংলায় কি করে জিজ্ঞাসা করি। বাংলাতে আমি বই পড়ি, এটাকে যদি আমাকে জিজ্ঞাসা করতে হয় ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা এইভাবে প্রশ্ন করি বাংলায়, আমরা কি বই পড়ব? আমরা কি বই পড়ি, এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা কি বই পড়ি? এই যে পড়ি হ্রস্বই এ অন্তস্থ, কিন্তু এখানে একটা কি যোগ করেছি আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। আমরা কি বই পড়ি?
এইবার প্রশ্ন যখন করলাম বাংলায় বুঝলাম একটা কি এলো আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন এলো। আমরা কি বই পড়ি, সে কি ভাত খায়, আমি কি স্কুলে যাই, এরকম। তো সেই ক্ষেত্রে আমরা একটা কি আনলাম, জিজ্ঞাসা চিহ্ন আনলাম। ইংরেজিতে কি হয়? ইংরেজিতে কিছুই হয় না। ইংরেজির গঠনটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমেই ডু অথবা ডাজ, প্রথমেই ডু অথবা ডাজ বসবে, তারপরে এসভিও বসবে। কি বললাম? প্রথমেই ডু অথবা ডাজ বসবে, এসভিও বসবে, জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে ভেরি সিম্পল। কী হবে এখানে? আমরা কি বই পড়ি, তাহলে ডু অথবা ডাজ। আমরার পরে ডু বসে না ডাজ বসে? ডু বসে। তাহলে ডু উই সাবজেক্ট হয়ে গেল। ভার্ব কোনটা? পড়া। ডু উই রিড বুক, জিজ্ঞাসা চিহ্ন। তোমরা বলবে যে কিটা কই, কিটা হলো এই ডুটাকে আগে দেওয়ার জন্যই কিটা চলে এলো। ঠিক আছে, তারপরে দেখো একটা ডাজ দিয়ে হোক। বলছে সে কি ভাত খায়, সে কি ভাত খায়, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি করব? এটা অবশ্যই ডাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ হি ইট রাইস। এখন কেউ বলতে পারে এখানে ইটস হলো না কেন? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো ইটস হওয়ার দরকার ছিল না। এই এসটা কার সাথে চলে এসছে না? এই ডু এর সাথে চলে এসছে। ঠিক আছে, তার জন্য ডাজ হি ইট রাইস জিজ্ঞাসা চিহ্ন হবে। পাস্টে কি হবে? দেখো পাস্টে আমরা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই করব, কিন্তু আমাকে কি করতে হবে না, আমরা কি বই পড়লাম। কি হবে? আমরা কি বই পড়লাম, জিজ্ঞাসা চিহ্ন। আমাদের গঠনটা আগে দেখে নিই। গঠনটা কি হবে? এখানে ডু অথবা ডাজ দিয়ে এসভিও, এখানে হচ্ছে ডিড শুরুতে, তারপরে এসভিও। ভি মানে এক নম্বর রূপ, কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? তাহলে কি বললাম? প্রথমে ডিড আসবে, তারপরে এসভিও হবে। সো এই বাক্যটাকে আমরা ট্রান্সলেশন করি, উপরের যে বাক্যটা ট্রান্সলেশন করি। আমরা কি বই পড়লাম, তাহলে ডিড উই রিড বুক, জিজ্ঞাসা চিহ্ন। আমরা আরও একটা বাক্য নিই, আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সে কি ভাত খেলো, সে কি ভাত খেলো, সে কি ভাত খেলো, যে খেলো ল। তাহলে এটা কি হবে না, প্রথমে ডিড আসবে, ডিড এলো, ডিডের পরে কি আসবে? এস কোনটা? সে। তাহলে ডিড হি কি আছে? ভি ইট, ডিড হি ইট রাইস। এখন মাথায় রাখবো যে ইট হবে, কিন্তু এট হবে না, কারণ V1 বসবে, V2 নয়। সো ডিড হি ইট রাইস আমরা ভবিষ্যতে গিয়ে ইন্টারোগেটিভ করব। ভবিষ্যতে ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? সেই একই রকমভাবে আমরা কি বই পড়ব, আমরা কি বই পড়ব, বাক্যটা আমি লিখি। আমরা কি বই পড়ব, জিজ্ঞাসা চিহ্ন। গঠনটা কি হবে? এখানে যেমন প্রথমে ডু অথবা ডাজ দিয়ে এসভিও, ডিড তারপরে এসভিও, এখানেও ঠিক তাই, শ্যাল অথবা উইল দিয়ে এসভিও, জিজ্ঞাসা চিহ্ন। মাথায় রাখবো শুধু এসভিওর আগে যদি ডু অথবা ডাজ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ, যদি ডিড থাকে পাস্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ, আর শ্যাল উইল থাকা মানে তারপরে যদি এসভিও থাকে তাহলে ফিউচার ইন্টারোগেটিভ। তাহলে এই বাক্যটা আমরা কি করব না, আমরা কি বই পড়ব, তাহলে আমরা ইংরেজি কি, আমরা হচ্ছে উইয়ের জন্য শ্যাল বসবে আগে, শ্যাল উই রিড বুক, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই। আর একটা কি করব না, সে কি ভাত খাবে, সে কি ভাত খাবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সের জন্য উইল আসে, উইল হি ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন। এই হলো আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনাইটের। তার অ্যাফার্মেটিভ শিখলাম আমরা, হ্যাঁ বাচক, না বাচক, নেগেটিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম। এই টোটালটা তোমরা কি করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের টেন্স সম্বন্ধে ধারণা আরও বেশি স্পষ্ট